কি অবস্থা ভাই লোকস, কেমন আছেন সবাই? আছি আলহামদুলিল্লাহ ভালো, আবার খারাপ মিলাই। বাজতেছে প্রায় 7:45, কিন্তু এখনো অফিসে। হ্যাঁ, আজকে হচ্ছে শনিবার। শনিবারে এমনি কাজের হেডেকটা বেশি থাকে, শুক্রবার অফ ডে হওয়ার কারণে। আর এর ভিতরে মনে করেন আমি আছি একটু অন্যরকম প্যারায়। হ্যাঁ, যারা কর্পোরেটে চাকরি করেন তারা তো এইসব প্যারা সম্বন্ধে জানেন, কর্পোরেট পলিটিক্স সম্বন্ধে আইডিয়া আছে। হ্যাঁ, তো আসলে উপরের যারা সিনিয়র, যাদের আন্ডারে আপনি চাকরি করবেন বা কাজ করবেন, তারা অনেক বেশি যখন কাজ করে না, তখন জুনিয়ররা আসলে কিছুই করা লাগে না। যে কারণে 8:30, 8:30, 9টা পর্যন্ত বসে থাকতে হয় আর কি অফিসে, কারণ ওনারা প্রচুর কাজ করে। তো এই হলে অবস্থা আমাদের, ওনাদের প্রচুর কাজের ভিড়ে আমাদের কোনো কাজই আর করা হয় না, আমরা রাত পর্যন্ত বসে থাকতে হয়। হ্যাঁ, মানে খুব প্যারার একটা জীবন যাইতেছে। মানে সারাদিন ওনারা এত এত কাজ করে, এত এত কাজ। মানে জিজ্ঞেস যখন করবেন যে স্যার কি করছেন, আরে আমার এত কাজ, এত কাজ, এত কাজ। আর আজকে সারাদিন মানে বলতে গেলে চেয়ার থেকে ওঠারই সময় পাই নাই একদম। আজকে 2-3 দিনের রিপোর্ট, আদার্স অন্যান্য রিপোর্ট সবকিছু কমপ্লিট করে এখন একটু ফ্রি হইলাম। এর ভিতরেও আরো কিছু কাজ আছে, একজনকে ধরাই দিলাম। ওগুলো অন্যরকমের কাজ, ওগুলো একজনকে ধরাই দিয়ে এখন পাহারা দিতে হচ্ছে, ফলো আপ। হ্যাঁ, আর এখন আসলাম একটু করে ডরমিটরিতে। নিজেদের কফিটা নিজেরা আসলে বানাই খাইতে হয়, তো বানাই খাই। ভাবলাম আপনাদের সাথে একটু ফ্রাস্ট্রেশনটা ঝাড়ি, ফ্রাস্ট্রেশনটা একটু দুঃখ সুখ মানে আপনাদের সাথে জানাই। খুব বিরক্ত লাগতেছে, মাঝে মাঝে মন চাইতেছে যে মানে ছাড়ে ছুরি দিয়ে জায়গা একদিকে কোনো দিকে। কিন্তু আসলে মানে এমন একটা সিচুয়েশনে আছি বর্তমান জীবনে, মানে দীর্ঘশ্বাস তো ফেলতেছি, কিন্তু আশাহত হচ্ছি না। কারণ দিন শেষে উপর আল্লাহ তাআলা একজন আছেন যার উপরে ভরসা করি অনেক, যদিও ইমানদার না, কিন্তু ওনার উপরে বিশ্বাসের মাত্রাটা অনেক বেশি অগাধ, যে উনি কোনো না কোনো পথ বের করে দিবেন। তদ্রুপ আমাদের দেশটা নিয়েও না মানে খুবই হতাশ। সবসময় মনে হয় যে হতাশ বা দীর্ঘশ্বাসই আসে দেশের কথা ভাবলে, কিন্তু ওই আল্লাহ তাআলা একজন আছেন যার পরিকল্পনা নিয়েই মানে চিন্তা করি যে আল্লাহ তাআলা হয়তো বা দেশের মানুষের 20 কোটি মানুষ, হ্যাঁ সবাই তো খারাপ না, সবার জীবনকে তো উনি একসাথে এরকম মানে খারাপ করবেন না, কোনো না কোনো ভাবে একটা পথ বের করে দিবেন। এই যে গত 16-17 বছরের একটা যেই কষ্টকর সময় পুরো বাংলাদেশ কাটাইছে, সেটা থেকে আমরা বের হইলাম, কিন্তু সেটা থেকে বের হয়ে ভালো কোনো দিকে এখনো যাওয়ার কোনো লক্ষণ বা সুযোগ দেখতেছি না। প্রত্যেকটা সিদ্ধান্ত, প্রত্যেকটা জিনিস নিয়ে আসলে প্রশ্নবিদ্ধের জায়গা। কালকে ইলিয়াস ভাই দেখলাম একটা পোস্ট শেয়ার করলো যে আমাদের বর্তমান যে 2026-25 সালের যেই বই খাতা বই মানে স্কুল কলেজের যে বইগুলো ছাপানো হবে, সেটার টেন্ডার পাইছে এক আওয়ামী লীগ নেতার ভাই। হ্যাঁ, আরো কত কি মানে ওদের ব্যাপারে আইনি প্রক্রিয়াগুলো ঝামেলা। এই যে বিডিআর হত্যাকাণ্ডের যেসব মানুষগুলো এখনো জেলে আছে নিরপরাধ, তাদের এখনো জামিন হয়নি, আজকে 5-6 মাস চলে গেছে। সবচেয়ে বড় কথা চিন্তা করা যায় যে বাংলাদেশে 2000-2500 যে মানুষগুলো মারা গেল মানে গণ অভ্যুত্থানের সময় জুলাই আগস্টে, তাদের পরিবারদেরকে এখনো রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়নি, তাদের নামগুলো এখনো রাষ্ট্রীয়ভাবে স্বর্ণাক্ষরে লেখা হয় নাই, তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় ভূষিত করা হয়নি। আহত যারা হয়েছেন তাদেরকে কোনো ধরনের রাষ্ট্রীয় মর্যাদায় ভূষিত করা হয়নি। পুরো দেশ থেকে তাদেরকে ডেকে নিয়ে ঢাকায় রাষ্ট্রীয়ভাবে পুরো বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়াকে হাইলাইট করে পুরো জাতির সামনে তাদেরকে দাঁড় করিয়ে তাদের প্রত্যেকটা ফ্যামিলিকে 1 থেকে 2 কোটি টাকা করে দিলেও এই বাংলাদেশের ঋণ তারা মানে কখনো তাদের ঋণ শোধ করতে পারবে না বাংলাদেশ। কিন্তু আমরা মানে কিসের উপরে আসি আমি বুঝতেছি না। আমাদের উপদেষ্টা মন্ডলীরা আসলে কি করতেছেন, কি চাইতেছেন আপনারা? আজকে 6টা মাস শেষ, আপনারা এখনো 100-200 মানে শহীদদেরকে চিনে কিনা বাংলাদেশের মানুষ, সেটা মানে বাংলাদেশের মানুষ আপনারাই ভাবেন। আপনারা তো আসেনি সামনে, আপনারাই চিন্তা করে দেখেন, আপনারা দেখেন কিনা। কিন্তু মানে ওরা যে সকাল বিকাল এটাকে যেভাবে বিক্রি করা শুরু করলো জুলাই অভ্যুত্থানের, গণ অভ্যুত্থানের, কিন্তু করতেছেন ভালো কথা, কিন্তু তাদেরকে তাদের যে প্রাপ্য ন্যায্য যেটা আপনারা মুখ দিয়ে অদা করছেন সেটা দেন। ওরা তো চায় নাই প্রথমে, ওরা যখন জীবন দিছে তখনও কিন্তু ওরা জানতো না যে ওরা মারা যাওয়ার পরে হয়তো বা ওদেরকে এভাবে দেওয়া হবে বা কিছু, কিন্তু ওরা জানতো যে ওদেরকে মার্কেটিং সবাই করবে, ওদের নাম দিয়ে লেবাস দিয়ে সবাই মার্কেটিং করবে। কিন্তু তাদের পরিবার যেই আর্থিক অনাচারের ভিতর দিয়ে যাচ্ছে, আজকে দেখলাম কালকে একজন মাহবুব রশিদ বান্না ভাই ডিরেক্টর, উনি একটা পোস্ট দিলেন, এক ছেলে যাকে গুলি করা হয়েছে ডিরেক্ট, তার অপারেশন হয়েছে, সে এখন ফুডকার্টের ব্যবসা করতেছে আজকে 4 মাস যাওয়াতে। কেন? তার চিকিৎসার জন্য সে এখন ফুডকার্ট ব্যবসা করে তার চিকিৎসা নিবারণ করতে হচ্ছে, মাহবুব রশিদ বান্না ভাই তাকে প্রমোট করতেছে।
তাদেরকে তো সোনার মুকুট দিয়ে সাজায় রাখার কথা ছিল আমাদের, তাদেরকে তো সোনার মুকুট দিয়ে সাজিয়ে রাখার কথা ছিল। আপনারা না পারলে মানুষের কাছে দিতেন, মানুষ করতো। কেন আপনারা কেন মানে কি কি কেন মানে আপনারা এই অভিশাপ গুলো নিচ্ছেন মানুষের? চিন্তা করতে পারবেন এসব অভিশাপ আপনাদেরকে কই নিয়ে যাবে? হ্যাঁ, কোথায় নিয়ে যাবে? একটা মানুষের মন থেকে যে দীর্ঘশ্বাসটা পড়ে সেটা যে আসলে কত ভয়াবহ, এটা কি আপনারা চিন্তা করতে পারতেছেন? কালকে খুব দুঃখের সাথে পিনাকি দাদা বললো যে উনি দুইটা পরিবারের মানে নিছেন, দায়িত্ব নিছেন, কিন্তু বাকি পরিবারগুলোর কি? বাকি যেই সব পরিবারগুলো অনাথ হয়ে গেছে, যেসব ছেলে মেয়েগুলো যার ওয়াইফ বিধবা হয়ে গেছেন, হয়ে গেছেন, যাদের মা বাবা তাদের সন্তান হারাইছেন, তাদের পরিবারগুলো কি? তাদেরকে কি মানে কোনো কিছু মনে হচ্ছে না আপনাদের? আপনারা কি তাদের জন্য কিছু করা কি আপনাদের প্রয়োজন বোধ মনে হচ্ছে না? হ্যাঁ, মানুষ আপনাদেরকে এত রক্তের বিনিময়ে আপনারা গিয়ে চেয়ারগুলোতে দখল করে বসলেন, চেয়ারগুলোতে দখল করে বসে এখন আপনারা যার যার মর্জি মতো যা যা করতেছেন, যে যার মতো মানে করতেছেন। আজকে 5টা-6টা বাজ যাচ্ছে, আওয়ামী লীগের যারা যা করছে তাদের কোনো শাস্তি নাই, তাদের কোনো বিচার নাই। হেভিওয়েট যারা আছে তাদেরকে তো সেফ এক্সিট দিয়ে বেরই করে দিলেন সবগুলারে। ওরা এখন ওখান থেকে বসে বসে বাংলাদেশের পিছন দিয়ে দিচ্ছে বাসটা। হ্যাঁ, মুখ খারাপ করতে চাইতেছি না, মানে মুখটা আসলে কি আপনাদের জন্য না, মুখ খারাপ করাটা আসলে অনেক স্ল্যাং ইউজ করলেও কোনো ফায়দা হবে না আপনাদের জন্য। প্রচুর স্ল্যাং ইউজ করতে হবে, তারপরেও যদি আপনাদের কানে যায়। আপনাদের কথাবার্তা শুনলে মনে হয় আপনারা ধোয়া তুলসী পাতা, ধোয়া সবকিছু। আপনারা কিছু উল্টে খাইতে পারতেছেন না, কিছু জানতেছেন না, কিছু বুঝতেছেন না, শুধু মুখে মুখে বলিয়া রইতেছেন। কার্যকলাপে কই রে ভাই, কই আমাকে বলেন না। এই ব্যাপারটা যদি সুরাহা না হয় বাংলাদেশে, যে জুলাই অভ্যুত্থানে যে মানুষগুলো মারা গেছে তাদেরকে যদি সুরাহা না করে, তাইলে মনে করেন যে আবার হয়তোবা এই সরকার, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন, তাদেরকে এই হাসিনার মতোই কিছু একটা চিন্তা করতে হবে তাদের ভাগ্যেও। এতগুলা মানুষের রক্ত নিয়ে আপনারা, এতগুলো মানুষ যে জীবন দিল রাস্তায়, তাদের রক্তের উপরে দাঁড়িয়ে যে ক্ষমতাটা তৈরি করতেছেন আপনারা, তাদেরকে রেখে এখন যে আপনারা আপনাদের মতো করে মজ মাস্তি করতেছেন, প্রত্যেকটা ব্যাপারে আপনারা আলোচনায় চলে আসতেছেন, প্রত্যেকটা ব্যাপারে আপনারা সমালোচিত হয়ে যাচ্ছেন। কেন কেন কি কারণে? আমরা তো ভাবছিলাম যে আমাদের ভিতর থেকেই গেছেন কয়েকজন মানুষ, যারা এখন আমাদেরকে দেখবেন, আমাদের দেশের কথা ভাববেন, আমাদের মানুষের কথা ভাববেন, মানুষের পালস বুঝবেন। কিন্তু যে লাউ সেই কদু। কেন এমনটা কেন হবে বলেন আমাকে? এখন পর্যন্ত কেন শহীদদের নাম প্রকাশ করা হলো না? সবগুলো শহীদের তাদের পরিবারকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হলো না। বিএনপির দিকে বিএনপির তারেক রহমান স্যার এবং জামাতের আমির শফিকুর রহমান স্যার, আপনারা বলেন, আপনারা গত 16 বছরে যে ভাই কান্ডারি যে মানুষগুলোকে আপনারা আপনাদের দলীয় নেতা কর্মীদেরকে হারাইছেন ক্রস ফায়ারে, বিভিন্ন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে, তাদের নাম আপনারা এখন পর্যন্ত প্রকাশ করেন নাই। গত 16 বছরে আপনাদের যেই মানুষগুলো আত্মহত্যা দিচ্ছে আপনাদের দলের জন্য, পুরো বাংলাদেশের জন্য, তাদের পরিবারগুলোর কি অবস্থা, তাদের পরিবারের পাশে আপনারা কিভাবে দাঁড়াইছেন, তাদেরকে কি ধরনের সাহায্য সহযোগিতা করতেছেন? একটা রাজনৈতিক দল হিসেবে আপনাদেরকে এই জিনিসগুলো পরিষ্কার এবং স্বচ্ছতা আনা প্রয়োজন। কিন্তু আজকে 5-6 মাস আপনাদের তরফ থেকে কোনো বক্তব্য নাই। আপনারা আছেন নির্বাচন নিয়ে, আর নির্বাচন হবে, নির্বাচন আপনারা অবশ্যই, আমরাও সেই নির্বাচন হোক, নির্বাচনের মাধ্যমে কোনো একটা সরকার গঠন হোক। কিন্তু আপনাদের যেই ত্যাগ, আপনাদের যেই ক্ষয়ক্ষতি হয়েছে গত 16-17 বছরে, যে মানুষগুলো আপনাদের জন্য ত্যাগ করে গেছে, সেই সব মানুষদের পরিবারগুলোকে কি জাতি জানার বা বুঝার, তাদের যে দোষ ছিল না সেটা জানার কি জাতির কোনো অধিকার নাই? তাদের পরিবার কি এই দেশের মানুষের কাছে কখনো তাদের ছেলে মেয়ের সেই গৌরবময় কথা বলতে পারবে না? তাদের ছেলে মেয়েরা তো যে কাজে মারা গেছে সেটা তো একটা প্রাউড ফিলের কথা, একটা দেশের জন্য তারা শহীদ হয়েছেন। কিন্তু আপনারা এখন পর্যন্ত তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কখনো কোনো জায়গায় পরিচয় করে দেন নাই। একটা মিটিং এ, বিএনপির কয়টা মিটিং এ এতগুলো মিটিং হচ্ছে, এত মিছিল হচ্ছে, গত 16 বছরের কয়টা পরিবারকে আপনারা সামনে দাঁড় করাইছেন, যাদের পাশে আপনারা এখন আছেন? বিএনপি যেসব ছেলে মেয়ের বউ বাচ্চা কাচ্চারা এতিম হয়েছে, সেসব ছেলে মেয়ের কি অবস্থা আজকে 15-16 বছরে, তারা কোথায় আছেন, তাদের কি অবস্থা, তাদের পরিবারের পাশে আপনারা কিভাবে দাঁড়াইছেন, সেই স্বচ্ছতা কি আপনাদের মনে আছে? কি চলতেছে বিএনপির ভিতরে নিজেও জানি না। একজন একদিকে টানে, আরেকজন আরেকদিকে টানে, এক পক্ষ এইদিকে কথা বলে, আরেক পক্ষ কথা বলে। তারেক রহমান স্যার তো আসেনি বিদেশ, এখন পর্যন্ত আসতেই পারলেন না। এখন কি ঢুকতে দিতেছেন না, আসতেছেন না কি, সেটা আমরা কেমনে জানবো? আমাদেরকে তো গোলাটের ভিতরে রাখানো হয়েছে, গোলা জায়গায়। এখন দেখি বিএনপি জামাত দুইজনে মিলে লাগালাগির অবস্থা একটা। এইভাবে হইলে কি হবে? আপনাদের প্রত্যেকটা কাজের উপরে কিন্তু মানুষ নজরদারি রাখছে।
এবারের ভোটটা কিন্তু খুব সহজ হবে বলে মনে হচ্ছে না, যদি ভোট হয় অ্যাকচুয়ালি। আর যদি ছিনতাই করতে পারে আওয়ামী লীগের মতো যে মানে যে নিবে সেটা আলাদা ব্যাপার। যদি ভোট হয় তাহলে কিন্তু এবার চিন্তা করতে হবে, মানুষ কিন্তু এবার আর ভোট কোনো নেতার ওই মার্কা দেখে দিবে না কিন্তু। হ্যাঁ, কোনো মার্কা দেখে দিবে না, তার কার্যক্রম এবং কার্যকলাপ দেখে দিবে। কয়টা বিএনপির নেতা নিজ দায়িত্বে নিজ ব্যক্তিগত উদ্যোগে নিজের জায়গা থেকে কয়টা শহীদের পরিবারের এখন পর্যন্ত দায়িত্ব গ্রহণ করছে? শহীদ বাদ দেন, আপনাদের যারা বিএনপিরই যারা ক্ষয়ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বেশি তো বিএনপিরই হয়েছে বা জামাতেরই হয়েছে। আপনাদের কয়জন এই কর্মীদের পরিবারের দায়িত্ব গ্রহণ করছেন আপনারা, দলের থেকে হোক ব্যক্তিগত হোক? বলেন তো, কোনো আছে স্বচ্ছতা? কোনো আপনাদের কাছে স্পষ্ট কোনো উত্তর? ওই যে ওয়াসিম, একটা চিটাঙের ছেলে মারা গেল, যাকে হাইলাইট করে পুরো চট্টগ্রামের প্রচুর আন্দোলন বা কিছু বিএনপি এটাকে প্রচুর পুঁজি করছে আন্দোলনের ক্ষেত্রে, কিন্তু সেই অসীমের জন্মদিন যা বিএনপির তরফ থেকে একটা এই বড় ধরনের কোনো প্রোগ্রাম বা রাষ্ট্রীয় ভাবে কোনো ওদের যে কেন্দ্রীয় ভাবে যে প্রোগ্রামের ব্যাপার স্যাপার সেটার কোনো দেখলাম না অসীমের জন্য। কিন্তু ওদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আপনারা সামনের দিকে নির্বাচন হয়ে ক্ষমতা যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন। তো এটা আসলে খুবই লজ্জাজনক হবে যদি বাংলাদেশের মানুষ দেখে যে আপনারা আবার সেম কাজগুলো করছেন। সেম কাজগুলো যদি করে থাকেন, আবার অবস্থা দেখছেন তো হয়তো আরো ভয়াবহ হবে, আরো ভয়াবহ হবে। এই হচ্ছে কথা। আসলে খুব ফ্রাস্ট্রেটেড, নিজের ব্যক্তিগত জীবনেও খুব ফ্রাস্ট্রেটেড হয়ে আছি। চাকরি বাকরি খুব বিরক্তকর একটা অবস্থায় যাচ্ছে, ভালো লাগতেছে না। মানে পরিশ্রমের সাথে পারিশ্রমিক প্লাস যেই এনভায়রনমেন্ট পাওয়ার কথা সেটা আসলেই খুব দুর্লভ এই জায়গায়, যে জায়গায় আছি এখন। হ্যাঁ, তো দোয়া করবেন যেন আল্লাহ তাআলা সার্ভাইভ করার বা স্ট্রাগল করার সেই ক্ষমতাটা সবসময় রাখে মনে বা শরীরে। চেষ্টা করে যাচ্ছি, হোপ আল্লাহ তাআলা একদিন ভালো কিছু করবেন আর দেশের জন্য ভালো কিছু হবে। আল্লাহ তাআলা হয়তো সেই পরিকল্পনা রাখছেন, তবে আমাদের চেষ্টা করে যাইতে হবে। আমাদের জাতিগত ভাবে পুরো দেশকেই ঐক্যবদ্ধ ভাবে চেষ্টা করে যাইতে হবে। তবে শহীদদের ব্যাপারটাকে নজরদারিতে আনেন, শহীদদের ব্যাপারটাকে সুরাহা করেন, আহত যারা আছেন তাদেরকে সুরাহা করেন, তাদের প্রত্যেকটা পাওনা দেনা, তাদের যা যা প্রয়োজন সবকিছু করার যেই আপনাদের প্রতিশ্রুতি ছিল সেগুলো পূরণ করেন। অন্যথায় এটা খুবই খুবই মানে বিশ্রী হবে এবং এটার শাস্তি আপনারা এই কালেও পাবেন, পরকালেও পাবেন। আল্লাহ তাআলাটা তো খুব কঠিন, পৃথিবীরটা তো হয়তো আপনাদের অনেক দুর্ভোগ যাবে যদি এই ধরনের কিছু হয়। তো চিন্তা করেন, সেই সিদ্ধান্ত নেন। আর আজকের মতো আল্লাহ হাফেজ, আবার পরের ভিডিওতে কথা হবে।